হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং জাস্ট ফাটাফাটি আছো। আমি কিন্তু দারুণ আছি। নতুন একটা কন্ট্রোভার্সি ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম, অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। টাইটেল থাম্বনেল দুটো থেকে বুঝতে পেরে গেছে বা গেস করেছো যে কাকে আমি নিয়ে আজকে ভিডিও করব। অবশ্যই আজকে আমি টিয়াকে নিয়ে ভিডিও করব। তো টিয়াকে অনেক অনেক কথা বলার আছে। এর আগে আমি একটা ভিডিও বানিয়েছি। তো আজকেও কিছু কথা বলতে চলে এলাম। যা কিছু ঘটছে বা যা কিছু দেখছি তার ভিত্তিতেই আজকের ভিডিওটা হবে। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার যুক্তিগুলো ঠিক ঠিক না ভুল, সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে কিন্তু জানাবে। তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি থাকবো। তো চলো ভিডিওটা স্টার্ট করি, মূল টপিকে কিন্তু ফিরে যাই। এখন কথা হচ্ছে যে আমরা সবাই জানি যে টিয়া ওর সন্তানের চিকিৎসার জন্য সোশ্যাল মিডিয়াতে সাহায্য চেয়েছে এবং সবাই সবাই যে যার সাধ্যমতো চেষ্টা করেছে যে কিছু না কিছু হেল্প করার। এমনকি যদি আমি আমার দিক দিয়ে ধরি, আমিও হয়তো আমি আর্থিক দিক থেকে সেভাবে সাহায্য করতে পারিনি, কারণ আমি আমি তো সেভাবে কিছুই ইনকাম করি না, বা সেভাবে সাহায্য করতে পারিনি। কিন্তু আমার যতটুকু ক্ষমতা আমি আমার ফ্রেন্ড সার্কেলের হোয়াটসঅ্যাপে আমি এটা কিউআর কোডটা শেয়ার করেছি, আমার ফেসবুকে শেয়ার করেছি এবং প্রচুর প্রচুর ওর ভিডিও দেখে যদি কিছুটা আর্নিং হয় ওটাও দেখবার চেষ্টা করেছি। মানে যেভাবে যতটুকুভাবে সাহায্য করা যায় আমি ততটুকু কিন্তু সাহায্য করেছি। জানি আমার পরিবারটা অনেকটাই ছোট, কিন্তু তাও আমি ওকে নিয়ে কিন্তু একটা ভিডিও বানিয়েছি, ও এবং ওর সন্তানকে নিয়ে ভিডিও বানিয়েছি যে সবাই সাহায্য করো, এরকম নিয়ে একটা কিন্তু ভিডিও আমি করেছি। এটা কিন্তু অনেকেই করেছে, অনেক মানে প্রত্যেক প্রত্যেক কি বলবো, ব্লগাররাও করেছে, প্রত্যেক ইউটিউবার, অনেক অনেক ইউটিউবার কিন্তু সাহায্যের হাত কিন্তু বাড়িয়ে দিয়েছে। তার সাথে সাথে তো আমাদের সাধারণ মানুষও আছে। এবারে একটা টিয়াকে আমি একটা কথা বলবো, ও যখন ডিসাইড করে যে ও সন্তানের চিকিৎসার জন্য সোশ্যাল মিডিয়াতে টাকা চাইবে, তখন এটা ওর মাথায় ঢুকিয়ে নেওয়া উচিত ছিল যে ও যখনই টাকা চাইবে সাহায্য চাইবে, তখনই কিন্তু ও ট্রোল হবে। তখনই আহ, যেমন আমাদের হাতের পাঁচটা আঙুল কিন্তু সমান নয়, তেমনি এই ভিউয়ার্সদের এখানেও কিন্তু সব লোক কিন্তু সমান না। কিছু লোক গসিপ করবে, কিছু লোক বাজে মন্তব্য করবে, কিছু লোক সাহায্যের হাত বাড়িয়ে দেবে। এটা কিন্তু ওর মাথায় পুরো ঢুকিয়ে নেওয়া উচিত ছিল যে এগুলো হতে পারে, পারিপার্শ্বিক এগুলো হতে পারে, 10টা লোক 10টা কথা বলবেই। তো আমিও যখন ভিডিওটা শেয়ার করি তখন অনেকে জিজ্ঞাসা করেছে এটা ফেক না রিয়েল। তখন আমি বলেছি যে তখন আমি আমার যতটুকু বোঝানোর ততটুকু আমি বুঝিয়েছি। তো যাই হোক, সে প্রসঙ্গে আমি যাচ্ছি না। এটা আমি মানবিকতার খাতিরে আমি অবশ্যই করেছি। ওর সন্তানকে আমি প্রচণ্ড ভালোবাসি। আমার যেহেতু আমি নিজেও একজন মা, তাই বুঝতে পারি যে সন্তানের এরকম একটা কঠিন রোগ হলে কী পরিস্থিতি বা কী সিচুয়েশান ফেস করে মায়েরা, সেটা কিন্তু আমার মতন ভালো কেউ কিন্তু জানে না। তো সেই প্রসঙ্গে আমি বাচ্চা নিয়ে কোনো কথাই আমি বলতে চাই না। কিন্তু আমার কথা হচ্ছে যে টিয়ার এতটা রিয়্যাক্ট করার কিন্তু কোনো কারণ নেই। শুধুমাত্র রিয়্যাক্ট করছে দর্শকদের সামনে আসবার জন্য, বা কন্ট্রোভার্সিদের চোখে মানে যেটা করছে সেটা নিয়ে তো কন্ট্রোভার্সি হবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার। তো আমার এখানে একটাই প্রশ্ন টিয়াকে, এর আগেও কিন্তু এর আগে কিন্তু টিয়ার কমেন্ট বক্সে অনেক মানুষ, অসহায় মানুষ কমেন্ট করতো যে আমি খুব অসহায়, আমাকে একটু হেল্প করো, এরকম দেখবে প্রত্যেকটা বড় বড় ব্লগারের চ্যানেলগুলোতে কমেন্ট বক্স যদি সার্চ করা যায় দেখবে অনেক এরকম কিন্তু অনেক কমেন্ট দেখতে পাওয়া যায়। আমি বলছি না যে সবটা কিন্তু রিয়াল, হয়তো ফেকও হতে পারে, তবে অনেকটা আসে, প্রায় 300-400 মতন কমেন্ট কিন্তু এরকম আসে, বা 200-250 কমেন্ট তো হবে। আমি এরকম প্রত্যেকটা চ্যানেলে আমি বড় বড় চ্যানেলগুলোতে আমি দেখেছি যে এই ধরনের কমেন্ট কিন্তু পাওয়া যায়। কিন্তু সেই সমস্ত মানুষের কমেন্টের কোনো বড় ব্লগাররা কিন্তু রিপ্লাইও দেয় না, একজনকে হেল্পও করে না। তো এখানে আমার একটাই প্রশ্ন যে এই রকম মানুষকে, যাদের দরকার, এরকম মানুষকে হেল্প না করে মানে একজন আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছেন, তাকে কমিউনিটি দিয়েছেন। এটা আমাদের সকলের একটা আপত্তিকর একটা বিষয় যে হঠাৎ করে মাঝখান থেকে ও কমিউনিটি পেয়ে গেল। যেহেতু ও সুতোপার বিরুদ্ধে বা সুতোপার এগেনস্টে কথাগুলো বলেছে, তাই জন্য কি ও কমিউনিটিটা পেয়েছে? এর আগেও তো ও সুতোপাদিকে নিয়ে অনেক অনেক বাজে কথা বলেছে, অনেক খারাপ মন্তব্য করেছে। কই, তার আগে তো মানে এর আগে তো কমিউনিটি দিতে দেখা যায়নি। যেহেতু ওর সম্পর্কে বলা কথাগুলো সুতোপাদি বলেছে, ওকে নিয়ে যে কথাগুলো বলেছে তার বিরুদ্ধে যেহেতু কথাগুলো বলেছে বলে অমনি ওকে কমিউনিটি দিয়ে দিলে, বাহ! এটা একটা বড় ব্লগারের পরিচয় দিলে, এটা একটা বড় ব্লগার বা বড় ইউটিউবারের পরিচয় দিলে। তো এরপর আসি আরেকটা কথায়, যেটা হচ্ছে ওর ছেলের ট্রিটমেন্টে
ট্রিটমেন্টের জন্য আমরা তো অনেক অনেক যথাসাধ্য চেষ্টা করেছি, আমাদের দিক থেকে অনেক সাধ্যমতো চেষ্টা করেছি। তেমনি একজন একজন ইউটিউবার, তার চ্যানেলটা বলছি না, তো সেই ছেলেটি বলবো, ছেলেটির বয়স বেশি না, ওই ছেলেটি রাস্তায় বেরিয়েছে ওর ছেলের ট্রিটমেন্টের জন্য টাকা তুলতে। রাস্তায়, দোকানে, দোকান দোকান ঘুরে 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 ওর কিন্তু ট্রিটমেন্টের জন্য টাকা তুলেছে, ওর ট্রিটমেন্টের জন্য টাকা তুলেছে। তাহলে যে মানুষটা, আর ওর চ্যানেলে ঢুকে আমি দেখলাম যে ও এইরকম দুস্থ বা আর্ত মানুষদের পাশে কিন্তু এরকমভাবে দাঁড়ায়। তো দেখে চ্যানেলটা খুব ভালো লাগলো, সঙ্গে সঙ্গে আমি সাবস্ক্রাইব করেছি এবং পাশে আছি ওর, ওই ভাইটির। তো যাই হোক, দেখে না খুব ভালো লাগলো। তো সেই রকম একটা ছেলেকে তো কই তো তুমি কমেন্টে দিলে না, বা তার সম্পর্কে হ্যাঁ ভিডিওতে একটু কিছু কথা বলেছো, ব্যাস ওইটুকুনি, ওই একদিন ওইটুকুনি কথা বলেছো, ব্যাস এতেই এতেই সব, এতেই মানে সব কিছু একেবারে হিসাব বরাবর হয়ে গেল, তাই তো? ওর জন্য তো তুমি অনেক কিছু করতে পারতে, ওকে দুবার তিনবার কমেন্টে তুলতে পারতে, ভিউয়ার্সদের রিকোয়েস্ট করতে পারতে যে আমার সন্তানকে যে এতটা ভালোবাসে, আমার সন্তানের জন্য যে এতটা করছে, তাকে প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, বা কিছু একটা বলে তুমি কমিউনিটি পোস্টে দুবার তিনবার দিতে পারতে। ও তো সাধারণ, ও তো দুস্থ মানুষদের জন্য এত কিছু করে। তো তাকে কমিউনিটিতে না তুলে, তাকে দুবার তিনবার ভাইরাল না করে তুমি অন্য একটা মানুষকে ভাইরাল করছো, অন্য একটা মানুষকে ভাইরাল করছো। আর তুমি সুতোবাদীকে কন্টেন্ট করলে, মানে সুতোবাদীর এগেনস্টে কিছু বললে বা সুতোবাদীকে নিয়ে ভিডিও করলে, তাহলে সুতোবাদী ভাইরাল হয়ে যাবে। আর যে মানুষটাকে তুমি ভাইরাল করলে, মানে যে মানুষটা তোমার কমেন্টিতে উঠলো, সেই মানুষটা কি? সেই মানুষটাও তো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সেই মানুষটাও তো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তুমি এর আগে অনেক ভিডিওতে বলেছো যে তুমি কন্ট্রোভার্সির মধ্যে থাকতে চাও না, তুমি কন্ট্রোভার্সির মধ্যে থাকতে চাও না, তুমি কন্ট্রোভার্সি করতে চাও না। যাই হোক, এরপর আসি পরের টপিকে, মানে পরের কথায়। তোমার ছেলের এই অসুখটা ধরা পড়েছে বেশ অনেক দিন আগেই, কিন্তু এই অসুখটা কিন্তু ধরা পড়েছে। এই অসুখটা ধরা পড়ার পরেও তোমরা খুব ভালো করেই জানতে যে এই অসুখটা কী। এখন সমাজ অনেকটাই এগিয়ে, মানে এখন সব কিছুই গুগলে সার্চ করলে কিন্তু পাওয়া যায় যে এটা কী ধরনের অসুখ বা কী ট্রিটমেন্ট হতে পারে, এরকম অনেক কিছুই বোঝা যায়, মানে যে যতই অশিক্ষিত হোক না কেন এগুলো কিন্তু বুঝতে পারে। তো সেখানে যখন তোমরা জানলে যে তোমার ছেলের এত বড় একটা রোগ হয়েছে, তখন তুমি একটার পর একটা হঠকারী সিদ্ধান্ত নিয়ে নিলে। এই হঠকারী সিদ্ধান্তের মধ্যে ১ নম্বর ছিল খামার বাড়ি করা। ১ নম্বর ছিল খামার বাড়ি করা। তোমার নিজের বাড়ি ঘর ছেড়ে খামার বাড়িতে কতগুলো টাকা ইনভেস্ট করে, হ্যাঁ জানি ওটা তোমার ভবিষ্যতের জন্য ওখান থেকে আর্নিং হবে, কিন্তু তোমার সেই মুহূর্তে তোমার মনে হয়নি যে এই টাকাগুলো আমি এখানে ব্যয় করব না, এই টাকাগুলো আমি এখানে ব্যয় করব না। হ্যাঁ, তুমি ওখানে গিয়ে রান্নার ভিডিও তুমি শ্যুট করছিলে একটা ক্ষেতের মাঝখানে, যেহেতু তুমি বাংলাদেশি বিভিন্ন রকমের ব্লগার, মানে যারা রান্না চ্যানেল করে এইরকম দেখেছো, মানে ইন্সপায়ার হয়েই তুমি এরকম একটা কিচেন খুলেছিলে। কিন্তু তোমার যে বাড়ির সামনেই যে রান্নাঘরটা, ওটাতেও তুমি সুন্দর করে সাজিয়েছিলে, ওটাও সুন্দর করে কালার করে, খোলা ছাদ, বেশ সুন্দর লাগছিল। ওটাতেই তো তুমি রান্না করতে পারতে, ওটাতেই তো তুমি রান্না দেখাতে পারতে। তাহলে তুমি এতগুলো, তোমার ছেলের অসুখ জানা সত্ত্বেও তুমি এতগুলো টাকা কেন ওই খামার বাড়ির পেছনে তুমি ইনভেস্ট করলে, ওই কিচেনের পেছনে তুমি ইনভেস্ট করলে? কিচেনটাকে সাজাতে তুমি কেন এতগুলো টাকা, এতগুলো জিনিস তুমি কিনলে, এতগুলো জিনিস তুমি কিনলে? ওখানে কিন্তু অনেক প্রচুর কমেন্ট এসেছিলো, হ্যাঁ জানি তুমি কমেন্টের হয়তো দেখোই না বা হয়তো রিপ্লাই দাও না, কিন্তু ওখানে প্রচুর কমেন্ট এসেছিলো যে প্রিয়া এইভাবে হঠকারী সিদ্ধান্ত নিও না, তোমার নিজস্ব বাড়ি ছেড়ে তুমি এখানে থেকো না। তোমাকে কিন্তু অনেক ভিউয়ার্সরা কিন্তু আপত্তি জানিয়েছিল, কিন্তু তুমি তাদের একটা কথা তুমি শোনোনি, একটা কথাও তুমি কানে দাওনি। কারণ তোমার তখন একটাই ইচ্ছা ছিল যে আমি কি করে ওপরে উঠবো, আমি সব দিক থেকে কি করে নাম কামাবো। একটা মানুষ অলরাউন্ডার হতে পারে না, মানে একদিকে ওকে রান্নার চ্যানেল হিসেবেও সবাই চিনবে, একদিকে ব্লগার হিসেবেও চিনবে, একদিকে গায়িকা হিসেবেও চিনবে, একদিকে নাচ করে সুন্দর এই রকম হিসেবেও চিনবে, মানে অলরাউন্ডার হিসেবে যেন ও পরিচিতি পায়। হ্যাঁ, এটা মানুষের সবার ইচ্ছা থাকে যে সব দিক থেকে ও ট্যালেন্টেড হতে থাকো, কিন্তু তোমাকে তোমার নিজের জায়গাটা বুঝতে হবে, তোমার নিজের সিচুয়েশানটা বুঝতে হবে যে আমি কোন সিচুয়েশানে আমি দাঁড়িয়ে আছি। তোমার সেই মুহূর্তে যখন তোমার ছেলের অসুখটা তুমি জানতে পেরেছো, সেই মুহূর্তে এতগুলো টাকা ইনভেস্ট করা কিন্তু তোমার বোকামি হয়েছে, তোমার বোকামি হয়েছে। তুমি যেমন সুন্দর ব্লগিং করতে, ব্লগিংটাকে আরও সুন্দর করে ফুটিয়ে তুলতে, হ্যাঁ ওইটা যদি তুমি রান্না চ্যানেল করতে পারতে, তোমার বাড়িতেই তুমি রান্না দেখাতে পারতে সুন্দর করে ডেকোরেট করে, তার জন্য এক্সট্রা কিন্তু খামার বাড়ি তৈরি করে ওখানে কিচেন বানানোর কোনো কিন্তু প্রয়োজন ছিল না, বা কোনো কিন্তু দরকার ছিল না।
তো তোমার বিভিন্ন রকমের হঠকারী সিদ্ধান্ত, আর কেউ কিছু বললে তুমি তাদের উত্তর দিতে বসে পড়ো, খুব অহংকারী অহংকারী চ্যাটাং চ্যাটাং করে কথা বলো, এগুলো কিন্তু ঠিক না। হ্যাঁ, তুমি সবার কাছে যখন সাহায্য চেয়েছো, কে কী বললো না বললো, তোমার সেদিকে কিন্তু কোনো কান দেওয়ার কিন্তু দরকার নেই। তোমাকে প্রত্যেকটা ভিউয়ার্স বারে বারে বলছে যে তুমি ওই সব কথায় কিন্তু কান দেও না, কিন্তু না, তুমি তো কান দেবেই, তুমি তো কান দেবেই। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। নতুন বন্ধু যারা আসবে তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। আজকের মতো তোমার থেকে বিদায় নিচ্ছি, পরের বার তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতন টাটা।